আমি পিউ। নমস্কার জানাই সকলকে। আজ আমাদের 11 নম্বর এপিসোড নিয়ে চলে এলাম। আজকের এপিসোডে থাকছে 3টি সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাগুলিতে যাওয়ার আগে বলি, যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন এমন আরও সত্য ভৌতিক ঘটনা পাওয়ার জন্য। আজকের প্রথম ঘটনাটি হলো, একজন ব্যক্তি সব সাধনা করার সময় বেশ কিছু প্রেতাত্মা এসে তার সাধনা ভঙ্গ করার চেষ্টা করে এবং এর ফলে সেই ব্যক্তি সমস্ত কিছু গুলিয়ে ফেলে এবং সব মন্ত্র ভুলে যায়। এর ফলে কি ঘটেছিল তার সাথে, সেই বিষয় নিয়েই আজকের প্রথম ঘটনা। প্রদীপ একজন শ্মশান যাত্রী, কিন্তু তার পরিচয় শুধু এখানে সীমাবদ্ধ নয়। সে শবদেহ সাধনার একজন অনুরাগী। তার গুরু তাকে শিখিয়েছেন, জীবনের শেষ প্রান্তে এসে যে শক্তি অর্জন করা যায় তা একমাত্র সব সাধনার মাধ্যমেই সম্ভব। বহু বছর ধরে সে এই সাধনা করে আসছে, কিন্তু কোনোদিন কোনো অলৌকিক বা ভৌতিক ঘটনার সম্মুখীন হয়নি। তাই তার বিশ্বাস ছিল, যা কিছু শুনেছে সব কেবলই গল্প কথা। আজ অমাবস্যা। প্রদীপ এক নির্জন শ্মশানে তার সাধনা শুরু করল। এই শ্মশানটি তার গ্রামের কাছে অবস্থিত এবং এর আশেপাশে কোনো লোকালয় নেই। চারিদিকে শুধু বুনো ঝোপ আর জঙ্গল। ঠিক রাত 12টা নাগাদ প্রদীপ একটি সদ্য দাহ হওয়া শবদেহের সামনে গিয়ে বসল। শবের মাথা পশ্চিম দিকে ঘুরিয়ে রাখা হলো, যাতে সাধনার সময় আত্মাকে সহজেই বশীভূত করা যায়। প্রদীপ তার তন্ত্রমন্ত্র শুরু করল। প্রথম দিকে সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু কিছুক্ষণ পর সে অনুভব করল তার চারপাশের বাতাস ভারী হয়ে আসছে। মনে হচ্ছে যেন কেউ তার চারপাশে নিঃশ্বাস নিচ্ছে। প্রদীপ চারপাশে তাকিয়ে দেখল, কিন্তু কিছুই দেখতে পেল না। শুধু গাছপালা নড়ছে, অথচ কোথাও বাতাস নেই। হঠাৎ সে শুনতে পেল শবের ভেতর থেকে একটি গোঙানির শব্দ আসছে। প্রদীপ প্রথমে ভেবেছিল এটি তার মনের ভুল, কিন্তু যখন শব্দটি আরো স্পষ্ট হয়ে উঠল, তখন তার বুক ধড়ফড় করতে লাগলো। সে দেখল শবটির চোখ ধীরে ধীরে খুলছে। চোখগুলো যেন জ্বলন্ত কয়লার মতো লাল, আর তার ভেতর থেকে এক অশুভ আলো বিচ্ছুরিত হচ্ছে। প্রদীপ ভয়ে কাঁপতে লাগলো, কিন্তু তার গুরু তাকে শিখিয়েছিলেন, এই ধরনের ঘটনা ঘটলে ভয় পাওয়া চলবে না, তাকে মন্ত্রপাঠ চালিয়ে যেতে হবে। সে মনে সাহস এনে আবার মন্ত্রপাঠ শুরু করল। হঠাৎ একটি বিকট হাসি শোনা গেল। মনে হলো যেন শত শত নরকঙ্কাল একসাথে হাসছে। শবদেহটি ধীরে ধীরে নড়ে উঠল, আর তার চোখ থেকে আগুনের ফুলকি বের হতে লাগলো। শবদেহটি এবার উঠে বসল, আর তার শুকনো আঙুল দিয়ে প্রদীপের দিকে ইশারা করল। প্রদীপের শরীর পাথরের মতো জমে গেল। সে তার সাধনার মন্ত্র ভুলে যেতে লাগলো। শবদেহটি তখন কথা বলতে লাগলো। তার কণ্ঠস্বর ছিল কর্কশ আর ভীতিকর। তুই কে জানিস আমি কে? আমি কোনো সাধারণ আত্মা নই। আমি একজন অপদেবতা, যাকে শত শত বছর ধরে এই শ্মশানে বন্দী করে রাখা হয়েছে। তুই আমাকে জাগিয়েছিস, এখন তোর কি হবে?
প্রদীপের হাত থেকে তার সাধনার বইটা পড়ে গেল। সে বুঝতে পেরেছিল সে একটি ভয়ঙ্কর ভুল করে ফেলেছে। সে সাধারণ কোনো শবদেহকে নয়, বরং একটি অপদেবতাকে জাগিয়ে ফেলেছে। অপদেবতাটি ধীরে ধীরে প্রদীপের দিকে এগিয়ে আসতে লাগলো, আর তার মুখ থেকে দুর্গন্ধ বের হতে লাগলো, যা প্রদীপের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। অপদেবতাটি প্রদীপের সামনে এসে তার গলা চেপে ধরল। প্রদীপ নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু পারল না। অপদেবতাটি হাসতে হাসতে বলল, তুই আমার মুক্তিদাতার ভূমিকা পালন করবি, কিন্তু তোর আত্মা আমি আমার সাথে নিয়ে যাব। আমার শক্তি বেরিয়ে আনার জন্য আমার নতুন একটি শরীর প্রয়োজন, আর তোর শরীর আমার কাছে যথেষ্ট ভালো। প্রদীপ তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করল, কিন্তু তার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গিয়েছিল। সে যখন তার চোখ বন্ধ করল, সে দেখতে পেল তার নিজের শরীর থেকে একটি কালো ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে, যা অপদেবতার শরীরের মধ্যে প্রবেশ করছে। প্রদীপ অনুভব করল সে নিজেই তার নিজের শরীর থেকে বের হয়ে যাচ্ছে, আর সেই শবদেহের ভেতর প্রবেশ করছে। পরদিন সকালে গ্রামের লোকেরা প্রদীপের মৃতদেহ খুঁজে পেল। তার শরীর ছিল একেবারে শক্ত, আর তার চোখ দুটি ছিল লাল, যেন ভেতর থেকে জ্বলছে। গ্রামের লোকেরা তার এই অস্বাভাবিক মৃত্যু দেখে ভয় দূরে সরে গেল, আর তারা কোনোদিনও সেই শ্মশানের দিকে আর ফিরে তাকালো না। কিন্তু রাতের অন্ধকারে সেই শ্মশান থেকে এখনো মাঝে মাঝে একটি কর্কশ হাসি আর গোঙানির শব্দ শোনা যায়, যেন কোনো অপদেবতা তার নতুন শরীর পেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে। কেমন লাগলো আজকের প্রথম ঘটনাটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। শনিবারের রাত মানেই ভূত চতুর্দশীর সত্য ভৌতিক ঘটনা। আপনারাও চাইলে আপনাদের জীবনে বা পরিচিত এমন কোনো ঘটনা থেকে থাকলে আমাদেরকে পাঠাতে পারেন আমাদের মেল আইডিতে। এবার আসি দ্বিতীয় ঘটনায়। উত্তরবঙ্গে আমরা অনেকেই ঘুরতে গিয়েছি, আর উত্তরবঙ্গের পরিবেশ প্রতিটি ঋতুতেই নজরকাড়া থাকে। আর উত্তরবঙ্গের সৌন্দর্য অসাধারণ ও মনোমুগ্ধকর। উত্তরবঙ্গ গেলে আমরা সারি সারি চা বাগান দেখতে পাই। আজকের ঘটনাটি এই উত্তরবঙ্গেই ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা। যারা উত্তরবঙ্গে গিয়েছেন তারা অনেকেই জানেন উত্তরবঙ্গের অনেক এমন জায়গা আছে যা বেশ রহস্যময় ও অলৌকিক বা ভৌতিক ঘটনার জন্য পরিচিত। এমনই একটি বাড়ি আছে, স্থানীয় মানুষজন কালীবাড়ি নাম দিয়েছে। সেখানে একটি জাগ্রত কালী মূর্তি আছে, কিন্তু কেউ কোনোদিন সেই মূর্তিটিকে চোখে দেখেনি। উত্তরবঙ্গের একজন ফটোগ্রাফার স্থানীয় ম্যাগাজিনের জন্য কিছু ছবি তুলতে সেখানে যায়, আর তার সাথেই ঘটে যায় এই ভয়ঙ্কর ঘটনাটি। চলুন তবে যাওয়া যাক মূল ঘটনায়। উত্তরবঙ্গের এক ছোট্ট শহর শিলিগুড়ি থেকে কিছুটা দূরে একটি পুরনো চা বাগানের কাছে একটি অদ্ভুত বাড়ি আছে। বাড়িটি বহুকাল ধরে পরিত্যক্ত। স্থানীয় মানুষজন বাড়িটির নাম দিয়েছে কালীবাড়ি, কারণ তাদের বিশ্বাস সেখানে একটি জাগ্রত কালী মূর্তি আছে, কিন্তু কেউ কোনো দিন সেই মূর্তিটিকে দেখেনি। স্থানীয়দের মধ্যে একটা কথা প্রচলিত আছে
এই বাড়ির মধ্যে রাতে নাকি একটি অশরীরী আত্মা ঘুরে বেড়ায়। এই আত্মাটি নাকি কখনো কখনো সাদা শাড়ি পরা এক মহিলার রূপ নেয়, কখনো আবার একটি ছোট মেয়ের রূপে আসে। এই ঘটনার মূল চরিত্র একজন ফটোগ্রাফার, যার নাম সৌভিক। সৌভিক উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের সৌন্দর্য ক্যামেরায় বন্দি করতে ভালোবাসে। সে পুরনো ঐতিহ্যবাহী বাড়ি, শ্মশান এবং পরিত্যক্ত জায়গাগুলির ছবি তোলে। সৌভিক একদিন একটি স্থানীয় ম্যাগাজিনের জন্য সেই পরিত্যক্ত কালীবাড়িটির ছবি তোলার জন্য যায়। অদ্ভুত ব্যাপার হলো, যখন সে বাড়িটির দিকে যাচ্ছিল, তার ক্যামেরা এবং ফোনের ব্যাটারি হঠাৎ করে শেষ হয়ে গেল। সে ভাবল হয়তো কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছে। সে ঠিক করল পরের দিন সকালে সে আবার আসবে। কিন্তু সেই রাতে তার ঘুম আসছিল না। সে সেই কালীবাড়িটির কথা মনে করে একটু ভয় অনুভব করছিল। পরের দিন ভোরে সে আবার কালীবাড়িটির দিকে রওনা দিল। এবার সে নতুন ব্যাটারি নিয়েছিল। সে যখন বাড়ির সামনে পৌঁছালো, সে দেখল বাড়ির গেটটা অর্ধেক খোলা। সে কোনো শব্দ না করে ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকল। বাড়ির ভেতরে ঢোকার পর সে দেখল একটি ছোট মেয়ে খেলছে। মেয়েটির পরনে ছিল একটি ময়লা ফ্রক, আর তার চুল ছিল এলোমেলো। সৌভিক ছবি তোলার জন্য ক্যামেরা সেট করেছিল। হঠাৎ করে মেয়েটি তাকে দেখতে পেল আর মুচকি হাসি হেসে অদৃশ্য হয়ে গেল। সৌভিক ভয় পেয়ে গেল। সে ভাবল এটা হয়তো তার মনের ভুল। সে আবার ছবি তুলতে শুরু করল। সে দেখল বাড়ির দেওয়ালে কিছু অদ্ভুত ছবি আঁকা। ছবিগুলি ছিল একটি ছোট মেয়ের, যার চোখ ছিল দুটি কালো গর্তের মতো। সৌভিক যখন ছবিগুলি তুলছিল, সে অনুভব করল কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে। সে দ্রুত পিছনে তাকালো, কিন্তু সেখানে কেউ ছিল না। হঠাৎ করেই একটি বিকট শব্দ হলো, আর বাড়ির গেটটা বন্ধ হয়ে গেল। সৌভিক বুঝতে পারল সে আটকে গেছে। সে দৌড়ে গেট খোলার চেষ্টা করল, কিন্তু পারল না। তার হাতে থাকা ক্যামেরাটি তখন ফ্ল্যাশ হতে লাগলো, আর তার চারপাশে একটি বীভৎস রূপের মহিলাকে দেখতে পেল। তার চোখ থেকে রক্ত ঝরছিল, আর তার সারা শরীর থেকে যেন পচা মাংসের গন্ধ বের হচ্ছিল। সৌভিক নিজেকে বাঁচানোর জন্য দৌড়াতে লাগলো। সে দেখতে পেল তার পিছনে সেই মহিলাটি এবং সেই ছোট মেয়েটি হাসতে হাসতে দৌড়াচ্ছে। তাদের হাসি এতটাই বীভৎস ছিল যে সৌভিকের কানে তা বাজছিল। সৌভিক বুঝতে পারল এই বাড়ি থেকে সে আর বেরোতে পারবে না। যখন সে দৌড়তে দৌড়তে একটি ঘরে ঢুকল, সে দেখতে পেল সেই ঘরটিতে একটি কালী মূর্তি আছে। মূর্তিটি দেখতে খুবই ভয়ঙ্কর ছিল, আর তার চোখ থেকে রক্ত ঝরছিল। সেই মূর্তির সামনে একটি ছোট্ট মেয়ে বসে আছে, যার চেহারা সেই ছোট মেয়েটির মতো ছিল যাকে সে প্রথম দেখেছে। মেয়েটি সৌভিকের দিকে তাকিয়ে বলল, তুমি আমাদের বাড়িতে এসেছো কেন? আমরা তোমাকে এখানে চাই না। সৌভিক আর কিছু বলতে পারল না। সে জ্ঞান হারিয়ে ফেলল। যখন তার জ্ঞান ফিরল, সে দেখল সে একটি হাসপাতালে শুয়ে আছে। তার পরিবারের সদস্যরা বলল তাকে সেই বাড়ির সামনে
অচেতন অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছিল। সৌভিককে সুস্থ হতে বেশ কিছুদিন সময় লেগেছিল। যখন সে সুস্থ হয়ে বাড়ি ফিরল, সে দেখল তার তোলা ছবিগুলি ক্যামেরা থেকে উধাও হয়ে গেছে। কিন্তু একটি ছবি তার কাছে ছিল। সেই ছবিতে একটি ছোট মেয়ের চোখ ছিল, যা কালো গর্তের মতো ছিল। সেই ছবিটি দেখে তার বুক কেঁপে উঠল। সে জানত যে সে সেই ঘটনার পর আর কোনো দিন ছবি তুলবে না, কারণ সে তার ক্যামেরায় এমন কিছু দেখেছে যা কেউ কোনোদিন দেখেনি। এই হলো আজকের দ্বিতীয় ঘটনা। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই একটি ছোট্ট লাইক দিয়ে পাশে থাকবেন, আর শেয়ার করতে একদমই ভুলবেন না। এবার আসি তৃতীয় ঘটনায়। রণজিৎ রায় রায়বংশের শেষ পুরুষ ছিলেন। তার ইচ্ছে ছিল পূর্বপুরুষের হারিয়ে যাওয়া ধনসম্পদ ফিরিয়ে আনবেন কোনো এক অলৌকিক শক্তির মাধ্যমে। তিনি যদিও বা ব্ল্যাক ম্যাজিকের বড় ভক্ত ছিলেন। তাদের বাড়ির লাইব্রেরি থেকে একটি প্রাচীন ব্ল্যাক ম্যাজিকের বই তিনি পান। প্রায়শই রাতে তিনি সেই বই থেকে বিভিন্ন রকম মন্ত্র শিখতেন এবং গোপনে তন্ত্রক্রিয়া করতেন। তার এই ধরনের কাজকর্মের জন্য বাড়ির কাজের লোকেরা ভয় পেতেন এবং সবাই একে একে সেই বাড়ির কাজ ছেড়ে চলে যান। কিন্তু তাতে তার কিছু যায় আসলো না। সে ভাবতে লাগলো, যদি আমি কোনো আত্মাকে বশ করে আমাদের ধন সম্পত্তি ফিরিয়ে আনতে পারি তাতে মন্দ হয় না। যেমন ভাবা তেমন কাজ করে ফেললেন রণজিৎ বাবু। আর এই ক্রিয়া করতে গিয়ে তিনি কিছু ভুল করে ফেললেন, আর সেই ভুলের মাসুল তাকে গুনতে হলো শেষমেশ। আর বেশি বিবরণ দেব না, এবার সোজাসুজি চলে যাই মূল ঘটনায়। জমিদার বংশের শেষ পুরুষ রণজিৎ রায় ছিলেন কালো জাদুর এক ভক্ত। তার ইচ্ছে ছিল কোনো অলৌকিক শক্তিকে বশ করে তার পূর্বপুরুষদের হারিয়ে যাওয়া ধনসম্পদ ফিরিয়ে আনবে। রণজিতের এই গোপন আগ্রহের কথা কেউ জানত না। জমিদার বাড়ির বিশাল লাইব্রেরিতে লুকিয়েছিল কালো জাদুর এক প্রাচীন বই। রাতের আধারে তিনি সেই বই থেকে মন্ত্র শিখতেন এবং গোপনে বিভিন্ন তান্ত্রিক ক্রিয়া করতেন। প্রথম দিকে কোনো অলৌকিক ঘটনা না ঘটলেও ধীরে ধীরে জমিদার বাড়িতে এক অদ্ভুত নীরবতা নেমে আসতে শুরু করলো। কর্মচারীরা ভয় পেয়ে একে একে কাজ ছেড়ে চলে গেল, কারণ তারা প্রায় রাতেই জমিদার বাড়ির ভেতর থেকে অদ্ভুত মন্ত্রের শব্দ এবং কান্নার আওয়াজ শুনতে পেত। এক রাতে রণজিৎ রায় কালো জাদুর এক শক্তিশালী মন্ত্র জপ করছিল। তার ইচ্ছা ছিল একটি আত্মা ডেকে এনে তাকে বশ করে তার পূর্বপুরুষদের গুপ্তধনের সন্ধান করা। কিন্তু তিনি জানতেন না যে এই মন্ত্রটি ছিল অত্যন্ত বিপজ্জনক। মন্ত্রটি ছিল মূলত এক অভিশপ্ত আত্মাকে আহ্বানের জন্য। মন্ত্র জপ করার সময় হঠাৎ ঘরের সব আলো নিভে গেল। এক তীব্র ঠান্ডা বাতাস ঘরের মধ্যে প্রবেশ করল এবং রণজিতের চারপাশের সবকিছু কাঁপতে লাগলো। রণজিৎ বুঝলেন কিছু একটা ভুল হয়েছে, কিন্তু তখন আর তার কিছু করার ছিল না। এক ভয়ঙ্কর কালো ছায়া ঘরের মধ্যে ভেসে উঠল। ছায়াটির কোনো নির্দিষ্ট রূপ ছিল না, শুধু একটি তীব্র ক্ষোভ আর ঘৃণার অস্তিত্ব অনুভূত হচ্ছিল। ছায়াটি রণজিতের সামনে এসে দাঁড়ালো এবং
এক ভয়ার্ত কণ্ঠস্বর বলল, তুমি আমাকে ডেকে এনেছ, কিন্তু তুমি জানো না আমি কে। আমি সেই অভিশপ্ত আত্মা যাকে তোমার প্রিয়জনেরা খুন করেছিল। আমি প্রতিশোধের জন্য 1000 বছর ধরে অপেক্ষা করছি। রণজিৎ ভয় কাঁপতে লাগলেন। তিনি বুঝতে পারলেন তিনি এক ভয়ঙ্কর বিপদ ডেকে এনেছেন। তিনি চিৎকার করে বললেন, আমি তোমাকে বশ করতে চাই না, আমি শুধু গুপ্তধনের সন্ধান চাই। ছায়াটি হেসে উঠল। তুমি গুপ্তধন চাও? আমি তোমাকে এমন কিছু দেব যা তুমি কল্পনাও করতে পারোনি। পরের দিন সকালে জমিদার বাড়ির পাশের পুকুরে রণজিতের লাশ ভেসে উঠল। গ্রামের লোকেরা বলাবলি করতে লাগলো রণজিৎকে কোনো অসুরের আত্মা খুন করেছে। কিন্তু আসল ঘটনা ছিল আরও ভয়ঙ্কর। রণজিতের মৃত্যুর পর থেকে জমিদার বাড়িতে এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রাতের বেলা জমিদার বাড়ির ভেতর থেকে অদ্ভুত শব্দ আসত, আর বাড়ির চারপাশে এক কালো ধোঁয়া দেখা দিত। গ্রামের লোকেরা ভয়ে সেই বাড়ির ধারে কাছেও যেত না। বেশ কয়েক বছর পর এক ঐতিহাসিকবিদ সেই জমিদার বাড়ির রহস্য উন্মোচন করতে এলেন। তিনি জমিদার বাড়ির ভেতরের লাইব্রেরিতে ঢুকে সেই কালো জাদুর বইটি খুঁজে পেলেন। বইটি পড়ে তিনি জানতে পারলেন রণজিৎ রায় কি ভয়ঙ্কর ভুল করেছিলেন। তিনি বুঝতে পারলেন রণজিৎ শুধু একটি অভিশপ্ত আত্মাকে ডেকে আনেননি, বরং সেই আত্মা তাকে অভিশপ্তও করে দিয়েছিল। ঐতিহাসিকবিদ আরও জানতে পারলেন সেই আত্মা রণজিতের রক্তে মিশে গিয়েছিল। রণজিতের মৃত্যুর পর থেকে সেই আত্মা সেই জমিদার বাড়িতেই বাস করত, আর সে এখন সেই বইয়ের মাধ্যমে নতুন কোনো শিকারকে খুঁজছে। সে তার ক্ষমতার ব্যবহার করে তার সাথে খেলা করবে। বইটি হাতে নিয়ে ঐতিহাসিকবিদ দ্রুত সেই বাড়ি থেকে বেরিয়ে এলেন। তিনি বুঝতে পারলেন কিছু রহস্যের সমাধান করার চেষ্টা করা উচিত নয়। তিনি সেই বইটি নিজের সঙ্গে নিয়ে গেলেন এবং একটি গোপন স্থানে লুকিয়ে রাখলেন, যাতে আর কেউ কালো জাদুর ভয়ঙ্কর পরিণতি জানতে না পারে। এরপর থেকে সেই জমিদার বাড়িতে কোনো অশরীরী ঘটনা ঘটত না। কিন্তু আজও কিছু মানুষ বলে রাতের বেলা সেই বাড়িতে একটি কালো ছায়াকে দেখা যায়, যে নতুন শিকারের জন্য অপেক্ষা করে। আর সেই কালো জাদুর বইটি আজও ইতিহাসের পাতায় এক অভিশপ্ত অধ্যায় হয়ে আছে।